বিরতির পর স্বাগত। চোখ রাখছি এবার কৃষ্ণপুর বিধানসভার দিকে। কৃষ্ণপুর বিধানসভা থেকে অভিযোগ উঠে আসছে যে সেখানে সিপিএম কর্মীকে বাধা দেওয়া হচ্ছে ভোট দিতে, অর্থাৎ এমনটাই কিন্তু অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে রয়েছে অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ এবং আধা সামরিক বাহিনী। সিপিএম কর্মীদের অভিযোগ যে গোলাবাড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দা অর্ধেন্দু ঘোষ নামের ওই সিপিএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আক্রমণ চালায় বলে অভিযোগ এবং নগদ 1 লক্ষ টাকার দাবি করে, এমনটাও কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। সমস্তটাই কিন্তু অভিযোগ এবং পাশাপাশি বাড়িতে প্রবেশ করে মহিলা এবং শিশুদের উপর আক্রমণ চালায় বলেও রীতিমতো অভিযোগ উঠে আসছে। সেই বিষয়ে যিনি বাধাপ্রাপ্ত হয়েছেন তিনি কি বলছেন, ওনার কি অভিযোগ শোনাচ্ছি। গতকালকে সন্ধ্যা 7টার সময় থেকে এই রাস্তা দিয়ে 15 থেকে 20টা বাইক শুধু হাফ ডাউন করতেছে এবং অজস্র ভাষায় গালিগালাজ, ভোট কেন্দ্র যাতে না যায়, আজকে যাতে ভোট কেন্দ্র যায় ভোট না দিই, এবং যদি ভোট কেন্দ্র যায় খুব খারাপ হইতো। আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগে, তাই আমি ভাবছি আমারও যেন এরকম করবো, বা ভোট কেন্দ্রে যদি যাই, যদি আমরা ভোট কেন্দ্রতে ঘুরে যাই আমি ভোট দিতাম না। আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো, কিন্তু দেখছি ঠিক 11টা পর্যন্ত তারা এরকম এইদিকে বকাবাদ্য করছে, বিশ্রী বিশ্রী ভাষা। বিজেপির নামে দুষ্কৃতীরা, কারণ তারা কইছে যে আমি সিপিএম করি, ভোট কেন্দ্র যাতে না যায় পরিবার সহকারে। কোন বিধানসভা এটা? 29 কৃষ্ণপুর 14 নং বুথ কমিটি। বিধায়ক কে এখানে? বিধায়ক হলো বিকাশ দেব বর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। তখন 11টার সময় তখন তারা রাস্তা পাইছি না, মানে রাস্তার মধ্যে হাল্লাচিল্লা নাই, কিন্তু 11টার পর আমরা এরকম দেখে ঘুমাইতে আসে না, কিন্তু আমরা প্রায় ঠিক 1টার দিকে ঘুমাইতাম গেছি। ঘুমাইতে যাওয়ার পরে ঠিক 3টার সময় এদিকের গেট দিয়া চিল্লাচিল্লিকেরা ঢুকছে, চিল্লাচিল্লিকেরা ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেইন সুইচটা মিটারটা এটা ভাঙছে, লাইটটি ভাঙছে, ভাঙ্গা এদিকে দাও দিয়া কোবাইছে, বুকে কালা কাপড়, এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়াবাড়ি করে গেছে। যদি আমরা ভোট কেন্দ্রে যাই, আজকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি ভোট দেই, আজকে আমাদের রাত্রে, গতকালকে রাত্রে কি অবস্থা হয়েছে এত বেশি ভয়ানক অবস্থা হইব। এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই, আজকের মধ্যে তারা 1 লাখ টাকা নিয়ে দিয়ে দিতাম, কই দিতাম এটা কিচ্ছু কইছে না। এখন তো পুলিশ তারা আইছে, এখন কি ভোট দিবেন আপনারা? না, আমরা ভোট দিতাম না, কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুম এই ভোটের মাধ্যমে, কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব। যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো, গতকাল রাত্রে এরকম ব্যবস্থা হইতো না আমার বাড়িতে। এবং আমার ছোট্ট 4 বছরের শিশু, অবশ শিশু, সে রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না। আমার অবশ শিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ের লয়ে ঘুমাইছে, জানলাটা সাফল দেখে দিয়ে ভাঙ্গা এরকম ইট দিয়ে হিলাইতেছে, মা চিৎকার করতেছে, আমার বউ চিৎকার করতেছে, এইসব করো না, বাচ্চারা মারা যাইব। হেরা কইতাছে বংশ নির্বংশ শেষ করে লাইব যদি আজকে ভোট কেন্দ্রে যাই। এবং এই ভোট যদি ফেল করে 4 তারিখের পর আমি এই এলাকাতে থাকতাম না। কি নাম আপনার? আমার নাম অর্ধেন্দু ঘোষ। আপনি কি পদে আছেন? আমি পার্টির কৃষ্ণপুর অঞ্চল কমিটির লোকাল কমিটির সদস্য, ডিওএফআই তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সদস্য, কৃষ্ণপুর অঞ্চল কমিটির সম্পাদক। বাধাপ্রাপ্তের বক্তব্য আপনারা শুনলেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে তেলিয়ামুড়া থেকে হিরণময় রায়। হিরণময় দা, এই মুহূর্তে কি জানতে পারছো? আমাদের কাছে যে একটা অভিযোগ এসেছিল যে কৃষ্ণপুর বিধানসভার যে 22 এলাকা, গোলাবাড়ি এলাকা, সেখানে যে সিপিএম এর যে কর্মী অর্ধেন্দু ঘোষ, ওনার বাড়িতে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে। তো উনি অভিযোগ করেছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা ওনার বাড়িতে গতকাল রাতে হামলা করেছে এবং ভোট দিতে দিতে না বারণ করেছিল। তো সেই খবর পেয়ে যখন আমরা যাই এবং তেলিয়ামুড়া থানার ওসি, অ্যাডিশনাল এসপি সহ বিশাল পুলিশ বাহিনী ওনার বাড়িতে যান এবং ওনাকে ভোট দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করে। তো উনি প্রথমে বাধা বলেছিল যে ভোট উনি দেবেন না, যে না হলে নাকি ওনার ক্ষতি হবে, এবং বিজেপি আশ্রিত যে দুষ্কৃতিকারীরা ওনার কাছে নাকি 1 লক্ষ টাকা দাবি করেছে। তো সে পরে সেই সব কথা শুনে পুলিশ আধিকারিকরা এবং মহকুমা শাসকের যে অন্যান্য অফিসাররা রয়েছে এবং প্রিজাইডিং অফিসাররা রয়েছে, সেক্টর অফিসাররা রয়েছে, ওনাকে অনেকবার বলেছে যে ভোট দেওয়ার জন্য কিছু হবে না, আপনার গণতান্ত্রিক অধিকার আপনি প্রয়োগ করুন। তো অনেক বোঝা পড়ানোর পর ওনার ভোট দেন। বিকাল আনুমানিক 4টা নাগাদ উনি ভোট দেন। এবং এই মুহূর্তে ভোট গ্রহণ পর্বের একেবারে শেষ লগ্ন চলছে, সেক্ষেত্রে তেলিয়ামুড়ার অন্যান্য জায়গা থেকেও কি এমন খবর নাকি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে?
মোটামুটি তেলিয়ামুড়া মহকুমার 27 কল্যাণপুর প্রমোদনগর, 28 তেলিয়ামুড়া এবং 29 কৃষ্ণপুর, তিনটা বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, এই 1-2টি ঘটনা ছাড়া। একদমই এবং ধন্যবাদ এবং সেই সেই বিষয়ে পুলিশ আধিকারিকরা কি বলছেন শোনাচ্ছি। আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়া রিপোর্ট এসেছিল যে কিছু মানুষকে নাকি একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে। তো ওই ঘটনাটা শুনে আমরা ভেরিফাই, আমি এবং তেলিয়ামুড়া ওসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি। তো ভেরিফাই করে আমরা যা ওদের কমপ্লেন আছে ওই কমপ্লেন আমরা রেজিস্টার করব। তারা মূলত কি অভিযোগ করছে? তারা বলছে যে তাদেরকে রাত্রেবেলা নাকি তাদেরকে করানো হয়েছে, ধমকানো হয়েছে। তো এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি? না, আমরা তাদেরকে এসুরেন্স দিয়েছি, আমরা সিকিউরিটি প্রোভাইড করব। আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে। ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য, তাদের মৌলিক অধিকারটা মানে করার জন্য, প্রয়োগ করার জন্য। কিন্তু এখন তারা দেখি কি করে। কোন এলাকা স্যার এটা? এটা কৃষ্ণপুর এরিয়া, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ভোট প্রদান করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, কিন্তু সেই জায়গায় অভিযোগ যে বিরোধী নেতৃত্বদের ভোট প্রদান করতে বাধা দেওয়া হচ্ছে, তারা তাদের মত প্রয়োগ করতে পারছেন না, এমনটাই কিন্তু অভিযোগ। এই মুহূর্তে আমার স্টুডিওতে সরাসরি যুক্ত হয়ে গেছে আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে আপনারা চিত্র দেখলেন এই মুহূর্তে তেলিয়ামুড়ায়, এই চিত্র দেখে কি মনে হচ্ছে? অভিযোগ উঠে আসছে যে নেতৃত্বকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এখন পুলিশের হস্তক্ষেপে বিকেল 4টায় তিনি ভোট দিয়েছেন, কি বলবেন? আমার বাড়ি অরিজিনালি তেলিয়ামুড়া, আমি থাকছি এখন আগরতলা। তো ভোট দেওয়ার জন্য আমি কালকেই গেছিলাম, আজকে ভোট দিয়ে বেশিক্ষণ থাকিনি, আমি আগরতলায় চলে আসি। তো তেলিয়ামুড়ার ব্যাপারটা বা কৃষ্ণপুরের ব্যাপারটা এইমাত্র আপনার কাছ থেকে শুনলাম। তো বাকি খবর আমার কাছে আর কোনো খবর নেই নতুন করে। তো আমি অন্য দিকের খবর বলতে পারি, যেমন ধরুন আমাদের যে পূর্ব আসনের প্রার্থী আছে তার যেখানটায় বাড়ি বনবাজার আসারামবাড়ির কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে পড়ে, সেখানে গত রাতের থেকেই আমাদের যারা পুলিং এজেন্ট নিযুক্ত হবে এর আগের থেকে জেনে গেছে, যে কোনোভাবে জেনে ওদেরকে হুমকি দমকি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা শুরু হয়। তো তাছাড়াও যারা ভোটার সাপোর্টার ওদেরকেও বিভিন্নভাবে ওরা চিহ্নিত করে চাপ সৃষ্টি করতে থাকে যাতে ভোট কেন্দ্রে না যায় ইত্যাদি। আজকে যেটা ঘটলো সেটা হলো যে ভোট চলছিল, দেখা গেল কি ধরুন আমাদের সিম্বলে যারা ভোট দেবে বা আমাদের সাপোর্টার ফলোয়ার্স, ওরা গিয়ে আমাদের সিম্বল খুঁজে পাচ্ছে না। তো এটা কিছুক্ষণ চলার পর আমাদের ক্যান্ডিডেট সেখানে ভিজিটে গেল, ওনার কাছে অভিযোগ করলো যে এই ব্যাপার আমাদের তো সিম্বল খুঁজে পাচ্ছে না, কী ব্যাপার। তখন তিনি খোঁজ নিয়ে জানলেন যে আমাদের সিম্বলের উপর একটা কাগজ বা কি একটা লেফটে দেওয়া আছে। এভাবে 50-60টা ভোট আমাদের মিস হয়েছে। এই নিয়ে উনি প্রিজাইডিং অফিসার সহ যারা কাছাকাছি ছিলেন এনাদেরকে বললেন, কিন্তু অ্যাকশন হচ্ছে না বলে আমাকে উনি ফোন করলেন। আমি বলে দিলাম অ্যাকর্ডিংলি অবজারভার যারা আছেন তাদের নলেজে দেওয়ার জন্যে। ততক্ষণে বোধহয় খবর পেয়ে গেছেন এনারা, কর্তৃপক্ষ গেছেন। তো গিয়ে বললেন যে ঠিক আছে আমরা ঠিকঠাক করে দিচ্ছি, আর এমন কিছু হবে না। তো তারপর আমরা হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করি, সবাইকে জানিয়ে দিই আমরা যে এই ঘটনা চলছে। আমাদের পোলিং এজেন্টকেও হেনস্থা করা হয়, ঢুকতে দেওয়া হয়নি, ফলোয়ারদেরকেও আগের রাত থেকে ভয়ভীতি, এবং আজকের হচ্ছে এই ঘটনা। তো এই বিষয়টা আমি আসামবাড়ি খোয়ার দিকের চিত্রটা বলছি আর কি, অন্য জায়গার খবর আমিও এখন অবধি পাইনি। আমি তেলিয়ামুড়া থেকে চলে আসি 2-3 ঘন্টার মধ্যে আপনাদের স্টুডিও আসবো বলে সংগ্রহ করতে পারিনি, হয়তো খবর আসবো পরবর্তী সময়, এই আর কি। আমি এসইসিআই নেতা অরুণ ভৌমিকের কাছে যাচ্ছি, একই প্রশ্নের জবাব আমি আপনার থেকে নেব।
যে এই যে পরিস্থিতি দেখলেন তেলিয়ামুড়ায়, কি বলবেন? আমি আগে থেকেই বলছি, শাসক দলরা ক্ষমতায় টিকে থাকার জন্য শুধু ত্রিপুরা রাজ্যে নয়, প্রতিটি রাজ্যে তারা যত রকমের কৌশল আছে সমস্ত কৌশল অবলম্বন করে, এবং এখানে পরিষদীয় রাজনীতিতে যারা বিরোধী দল আছে তারা যদি সঠিক রেসিস্ট্যান্স ডেভেলপ করতে পারে তাইলে পাল্টাপাল্টি হয়। আমাদের রাজ্যে বিরোধী দলগুলি রেসিস্ট্যান্সটা ডেভেলপ করতে পারেনি। আমি বললাম যে ভোট প্রকাশ্যে যেটা হয় না, অপ্রকাশ্যে অনেক কিছু ঘটে, যেগুলি ক্যামেরাও চোখে পড়ে না, যেগুলি প্রশাসনের চোখও আসে না। ফলে সমস্ত দলের যারা বিরোধী পক্ষ আছে তাদেরও যদি তার সাংগঠনিক ক্ষমতা সেই স্তরে, প্রত্যেকটি স্তরে স্তরে থাকত এবং প্রতিপক্ষকে, শাসক দলকে প্রতিহত করার মতো শক্তি থাকত, তাহলে প্রতি কেন্দ্রে তারা পুলিং এজেন্ট থাকতে পারছে না কেন? লড়াই করে থাকতে পারত। কিন্তু এগুলি হচ্ছে না বললেই আজকে প্রায় একতরফাভাবেই ভোট হচ্ছে সমস্ত জায়গায় শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য। যেমন আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে 2018 সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এরকম অভিযোগ আসে নাই, ক্ষমতায় যাওয়ার জন্য এরকম করেছে। পশ্চিমবাংলায় 2011 সালে মমতার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে নাই, যেমনটা এমন অভিযোগ উঠে। তখন জনগণ মানে শাসক দলকে হারানোর জন্য রেসিস্ট্যান্স ডেভেলপ করেছে। সিপিএম দলকে হারানোর জন্য জনগণই রেসিস্ট্যান্স ডেভেলপ করছে। এই ত্রিপুরা রাজ্যে 18 সালে বিজেপির এমন ক্ষমতা ছিল না রেসিস্ট্যান্স ডেভেলপ করার জন্য, কিন্তু করে ক্ষমতায় গেছে। তা আজকের যে পরিস্থিতি, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রকমের ব্যবস্থাই অবলম্বন করছে, যেগুলি বিরোধী পক্ষ রেসিস্ট করতে পারছে না। প্রশাসনের বাইরের দিকটা আমরা দেখছি, ভিতরে তো প্রশাসন ঢুকছে না। কি করে জানবে প্রশাসন? প্রশাসনও জানে না, ইলেকশন কমিশনও জানে না। আমি বললাম না যে সারা রাস্তায় কি প্রশাসন বসে থাকে, যে একটা মাত্র দলের বুথ অফিস আছে, বাকিদের নাই। তো প্রশাসন কি অভয় দিছে যে তোমরা এসে বসো, আমরা তোমাদের কার্ড দেব? এটা তো নাই। ফলে এই গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা গণতন্ত্রের প্রথম যুগে ছিল, অবাধ গণতন্ত্র ছিল, এটা নাই এখন। ক্ষমতাসীন দলগুলি ক্ষমতা টিকে থাকার জন্য যত রকমের ব্যবস্থা আছে সব ব্যবস্থাই অবলম্বন করছে ভোট পাওয়ার জন্য। আমি যুব নেতা সিপিএম এর সুজিত ত্রিপুরার কাছে যাচ্ছি। তুমি একজন যুব নেতা, সেক্ষেত্রে এই যে পরিস্থিতি এবার তেলিয়ামুড়া থেকে উঠে এলো, কি মনে হয়? দেখো, বিরোধী জোট ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জায়গায় কাজ করছে, তারা প্রচারও করেছে বা লড়াই করছে। বিশেষ করে বাম কংগ্রেস একজোট হয়ে পশ্চিম এবং পূর্ব আসনে প্রচার করেছে। সেক্ষেত্রে যদি আমাকে একটু প্রার্থী তালিকাকে দেখতে হয়, দেখা যাচ্ছে যে 9 জন সেখানে প্রার্থী রয়েছেন পূর্ব আসনে। শাসক দলকে বাদ দিলে সেখানে আছে বিরোধী মোট 8 জন। এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে যদি বিরোধী সমস্ত নেতৃত্বরা বা বিরোধী দলের কর্মী সমর্থকরা যদি একজোট হয়ে তারা এই সমস্ত বিষয়গুলির মোকাবেলা করত, তবে হয়তো বা এই ধরনের ঘটনা বা এই যে তোমাদের এক প্রকার অভিযোগ যে এজেন্টগুলি ভোট কেন্দ্রে যেতে পারছেন না, বাধা দেওয়া হচ্ছে, তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়গুলিতে কাজ করতে, তোমাদের কি আজকের এই চিত্রটা বা এই দিনটা দেখতে হতো? কি বলবে? অবশ্যই। আমি প্রথমে বলেছিলাম যে তেলিয়ামুড়াও তো এরকম ঘটনা ঘটছে। তো আজকে দিনের শেষ বেলা আপনাদের ক্যামেরাতে এরকম চিত্র ধরা পড়লো। আশা করি এটা রাত্রি হওয়ার পর আরো অনেকগুলো তেলিয়ামুড়া বা অন্যান্য বিভাগ থেকে আসবে আস্তে আস্তে করে। যেটা আমি প্রথমে বলছিলাম যে সব জায়গাতে ক্যামেরা যাওয়া সম্ভব হচ্ছে না, তার কারণে হয়তো বা অনেক জায়গাগুলো থেকে ফুটেজ আসছে না। হ্যাঁ, নিশ্চয়ই আমরা চেষ্টা করেছি, আমরা যারা বিরোধী জোট একসঙ্গে নিয়ে, সবাইকে একসঙ্গে নিয়ে তার প্রতিরোধ করার জন্য। কিন্তু মানুষেরও একটা সাইকোলজিক্যাল কাজ করে, যে সবাই জানে যে এটা একটা লোকসভায় নির্বাচন, রাজ্যে এখানে বিজেপি সরকার রয়েছে বর্তমানে, এবং এডিসিতে ত্রিপুরা মথা প্রশাসন রয়েছে। তো নিশ্চয়ই সবার মাথায় একটাই কাজ করে যে লোকসভার ভোটের পরে তো ক্ষমতায় সে বিজেপি এবং ত্রিপুরা মথাই থাকবে।
তখন আজকে 2 দিনের জন্য যতক্ষণ নির্বাচন কমিশনের কাছে আওতায় ক্ষমতা রয়েছে, আপনাকে পুলিশ প্রশাসন আপনাকে কয়েকদিনের জন্য আপনাকে প্রোটেকশন দিতে পারছে, কিন্তু তারপরে কি হবে সেগুলো হয়তোবা মানুষের একটা সাইকোলজিক্যাল কাজ করে, যেটা উনি তেলেমোড়া যে আক্রান্ত হয়েছিলেন উনি যেটা বললেন ওনার বক্তব্য থেকে বোঝা গেল যে তো মানুষের যে পুরোপুরি ভাবে আমি বলবো এটা যে বর্তমানে ক্ষমতাশীল যে তিনটি দল, দলের যে একটা তারা যে দাবি করছে যে ত্রিপুরা রাজ্যে একটা শান্তি ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এখানে তারা যে 400 পার আপকি বার 400 পারের যে দাবি করছে, তো আমরা বলতে চাইবো যদি আপনারা এতই কনফিডেন্সলি আপকি বার 400 পার যেহেতু আপনারা বলছেন, তাহলে এত ভয় কেন? কিছু কিছু জায়গাতে এরকম আপনারা আটকাচ্ছেন কেন? মানুষকে ভোট দিতে দিচ্ছেন না, পোলিং এজেন্টকে আপনারা বাধা দিচ্ছেন কেন? যদি আপনারা মানুষের যদি কাজ করেই থাকেন তো নিশ্চয়ই মানুষ আপনাদেরকে ভোট দিবে, সেটা যে দায়ী হোক। মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা আমি পথেই বলেছিলাম যে ত্রিপুরার একটা ভারতবর্ষে ত্রিপুরার একটা ঐতিহ্য রয়েছে ভোট প্রদানের ক্ষেত্রে, সবসময় এখানে ভালো ভোট হয়। তো এই যে ঐতিহ্যকে যে আমি মনে করি বর্তমানে যে ট্রিপল ইঞ্জিনের সরকার 6 বছর এবং এডিসি প্রশাসনের 3 বছরের সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ, তাদের ব্যর্থতার কারণে কিন্তু আজকে এই চিত্রগুলি আমাদেরকে দেখতে হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি কি যে নির্বাচনের প্রতিনিয়ত প্রচারগুলোতে গিয়ে আজকে ক্ষমতাশীলের দলের নেতারা তাদের একটা বক্তব্য যেভাবে একটা হুমকির সুরে বক্তব্য প্রদান করা, এটা থেকেই যারা দুষ্কৃতীরা রয়েছে সে যে দলেরই হোক, যারা দুষ্কৃতী রয়েছে তারা আরো প্রশ্রয় পাচ্ছে, যার কারণে আজকে এই সকল ঘটনাগুলো করছে। আমি অন্তত ত্রিপুরা রাজ্যের বাসীর কাছে যারা যে দলেরই হোক, সে যুবক হোক বৃদ্ধ হোক, যে রাজনীতি করুক না কেন, অন্তত এরকম সন্ত্রাস হওয়া, ঘটনা হওয়া, মারপিট হওয়া, যেটা আমি প্রথমে বলেছিলাম, এরকম রাজনীতি অন্তত আমরা ত্রিপুরাবাসী কখনো চাইবো না বলে আমি মনে করি। একদমই ধন্যবাদ সুজিত তোমাকে। অর্থাৎ মূলত কৃষ্ণপুর থেকে এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে, যদিও খবর যে তাদেরকে 4টের মধ্যে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, কেননা দেশের নির্বাচন কমিশন ইতিমধ্যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করার জন্য তৎপর। 2 দফার ভোট আজ সম্পন্ন হচ্ছে, আরো রয়েছে 5 দফার ভোট, তাই প্রত্যেকটি দফায় কিন্তু নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রেখে কাজ করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।